ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকের টপিক তো আমরা আলোচনা করবই, তার আগে কিভাবে আপনারা টাইম টেলনের পক্ষ থেকে যে ফ্রি ক্লাস করানো হয় সেটা আপনারা করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব, এবং টাইম টেলনের পক্ষ থেকে যে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচে পড়লে আপনারা কী কী বেনিফিট পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপরে আজকে আমরা টপিকে যাব। তো আপনারা সবাই হয়তো জেনেই গেছেন, বা যারা জানেন না, 8 জানুয়ারি এবং 9 জানুয়ারি থেকে আমাদের টাইম টেলনের পক্ষ থেকে পেপার 1 এবং পেপার 2-র ব্যাচটা শুরু হচ্ছে। তো আমি এখন শুধু পেপার 1টা নিয়ে আলোচনা করছি। পেপার 2 আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানেও ডিটেলস আপনাদের বলে দিবে মেসেজ করলে। তো কি বেনিফিটেড হবে আপনারা দেখুন। তো পেপার 1টা নিয়ে আলোচনা করছি। পেপার 1টা হচ্ছে আমাদের 6 মান্থের কোর্স, 6 মান্থ। এটা শুরু হচ্ছে 8 জানুয়ারি থেকে, তার মানে চলবে হচ্ছে মোটামুটি জুলাই অবধি। তাহলে যারা এই কোর্সটা করবেন, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এনটিএ তো ডিক্লেয়ার করে দিয়েছে যে স্যার জুনে এক্সাম, তাহলে স্যার আপনি কি জুলাই গিয়ে সিলেবাস শেষ করবেন? সেটা কিন্তু না। তো 6 মান্থের কোর্স, যেহেতু পরীক্ষাটা আপনারা জানেন জুনের মিডিল থেকে শুরু করে শেষের দিক পর্যন্ত যেতে পারে, তাই আমরা আগেই শেষ করে দিব। শেষের দিকে আপনাদের মক টেস্ট কিছু করাবো, কিছু প্রশ্ন সলভ করাবো, রিভিশন ক্লাস করাবো, সেগুলো তো থাকবেই। এবং কি আপনারা যখন এই 6 মাসের কোর্সটা করবেন, তার মানে 6 মাসের কোর্সটা মোটামুটি ধরে চলুন জুনের শেষে বা জুলাইয়ে শেষ হবে। আপনারা আমাদের টাইম টু লার্নে যেটা বেনিফিট পায় স্টুডেন্টরা, পরবর্তী 6 মাস, যেই স্টুডেন্টটা 6 মাস পড়লো, পরবর্তী 6 মাস সেই স্টুডেন্টটা কি ফ্রি অফ কস্টে নতুন ব্যাচ যেটা চালু হবে সেই ব্যাচে কিন্তু স্টুডেন্টটা পড়তে পারবে, এবং আমাদের কিন্তু মান্থলি পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে। এখন এই যে 6 মান্থের কোর্সটা আপনারা করবেন, বেনিফিটটা দেখুন। আপনারা জানেন প্রত্যেক ডিসেম্বরে কি হয়, একটা নেট এক্সাম হয়, একটা সেট এক্সাম হয়। তাহলে 8ই জানুয়ারি থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা যদি আপনি করেন, আপনি জুন জুলাইয়ের নেটটা তো দিতে পারছেন, এবং তার সাথে সাথে নতুন যে আমার আবার জুলাই থেকে ব্যাচ শুরু হবে সেই ব্যাচে কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে পড়তে পারবেন। সেখানে আপনারা কি হবে, সেই ব্যাচটা কিন্তু আবার চলবে ডিসেম্বরের শেষ অবধি বা জানুয়ারির প্রথম অবধি। তাহলে যখন আপনারা অলরেডি 6 মাস পড়লেন, তাহলে সেই পরের ব্যাচে আপনারা ফ্রি অফ কস্টে পড়তে পারবেন পেপার 1। তাহলে পেপার 1 যখন আপনি ফ্রি অফ কস্টে পড়বেন, জুলাই থেকে যে ব্যাচটা আবার চালু হচ্ছে, তখন আপনি কি ডিসেম্বরের যে সেট এক্সাম সেটাও দেখুন আপনার কভার হয়ে যাবে, আবার যে নেট এক্সাম হবে সেটাও কিন্তু আপনার কভার হবে। এখানে আপনার বেনিফিট কি হবে, অনেক সময় যারা আপনারা প্রথমবার নেট এক্সাম দেন, বা অনেক সময় আপনারা অনেকেই আছেন, এটা আপনারা অভিজ্ঞতা হয়েছে হয়তো, যে স্যার প্রিপারেশন ভালোই ছিল কিন্তু কোনো কারণে পরীক্ষার আগের দিন শরীর খারাপ হয়ে গিয়েছে, বা পরীক্ষা দিতে গিয়েছি স্যার কিছু একটা টেকনিক্যাল ইস্যুর জন্য ঠিকঠাক মতো করে আসতে পারিনি স্যার। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু স্টুডেন্টদের হয়। তাহলে আপনি যখন জানুয়ারি থেকে অলরেডি জুন জুলাই অবধি পড়ছেন, 6 মাস পড়ছেন, পরেরটা কিন্তু পরের বার যখন আপনি দিতে যাবেন সেট এক্সাম, নেট এক্সাম, আপনি কিন্তু অভিজ্ঞতা নিয়ে কিন্তু যাবেন। আর সেই যে পরের 6 মাস আপনি পড়বেন তার জন্য কিন্তু আপনাকে কোনো পে করতে হবে না। তো এটা আর কি কি বেনিফিট আপনারা পাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনাদের আরও ডিটেলস বলে দেওয়া হয়েছে। এবং হয় ক্লাস রেকর্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে, যদি কোনো ক্লাস মিস হয় রেকর্ড আপনারা পেয়ে যাবেন। আর 9 জানুয়ারি থেকে যে ব্যাচটা চালু হচ্ছে সেটা হচ্ছে পেপার 2 এর ব্যাচ। তো আপনারা চাইলে পেপার 2 এডুকেশন, অবশ্যই হ্যাঁ এডুকেশন সাবজেক্ট, তো পেপার 2 শুধু পেপার 2ও পড়তে পারেন আপনারা, এবং যদি চান পেপার 1 এবং পেপার 2 দুটোই পড়বেন সেটারও আপনাদের ব্যবস্থা রয়েছে। আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ করে বা হোয়াটসঅ্যাপ কল করে সব ডিটেলস জেনে নেবেন। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এখন প্ল্যাগারিজম সম্বন্ধে জানবো এবং টাইপস অফ প্ল্যাগারিজম সম্বন্ধে জানবো। তো প্রথমে প্রশ্ন আসে যে স্যার প্ল্যাগারিজম কি? প্ল্যাগারিজম হলো যখন আমরা অন্যের কাজকে চুরি করি, অন্যের কাজকে তাকে কোনো ক্রেডিট না দিয়ে নিজের বলে চালানোর চেষ্টা করি, সেটাই হচ্ছে প্ল্যাগারিজম। যেমন একটা এক্সাম্পল দিই, কম বেশি আপনাদের সাথে হয়েছে বা আপনারা দেখেছেন বা আপনারা করেছেন। যেমন আপনারা অনেকেই কি অনেক সময় কোনো প্রজেক্ট বা প্র্যাকটিকাম যখন ইউনিভার্সিটিতে বা কলেজে করতে গিয়েছেন, হয়তো দেখেছেন কোনো এক স্টুডেন্ট পরীক্ষার আগে এসে বলছে যে আমার প্র্যাকটিকামটা হয়নি বা আমার প্রজেক্টটা হয়নি। তখন তাকে পাস করানোর জন্য কি করানো হয়, বা সে কি করে, টাকা দিয়ে সেই কলেজের বা ইউনিভার্সিটির কাউকে ধরে পুরনো যে খাতাগুলো আছে সেগুলোকে বের করে, হয়তো আগের বছর কেউ করে গেছে, সেই খাতাটা বের করে সেই পুরনো স্টুডেন্টের যে নাম রোল নাম্বার যেগুলো থাকে সেটাকে
বাদ দিয়ে বা সেটাকে মুছে দিয়ে নিজের ডিটেলসগুলো, নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সেটা হচ্ছে সেখানে দিয়ে কি করে নিজের বলে সে খাতাটাকে চালায় এবং যখন এক্সাম দিতে যায় ওই খাতাটা নিয়ে যায়। তার মানে এখানে কি করছে স্টুডেন্টটা, পুরনো কোনো স্টুডেন্ট করেছিল, সে নিজে করেছিল, তার অরিজিনাল কাজ ছিল, সেটাকে নিজের বলে চালাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি প্ল্যাগারিজম। যখন আমরা অন্যের কোনো কাজকে নিজের বলে দাবি করি সেটা হচ্ছে প্ল্যাগারিজম। তো আপনারা জানেন রিসার্চে প্ল্যাগারিজম একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে কোনো মতেই আমরা প্ল্যাগারিজম থেকে করব না বা এখান থেকে আমরা প্ল্যাগারিজম থেকে বাঁচার চেষ্টা করি। তো প্ল্যাগারিজমের যখন টাইপসগুলো পড়ব, প্রথম যে টাইপ সেটা হচ্ছে কমপ্লিট প্ল্যাগারিজম। তো নাম দেখেই বুঝতে পারছেন কমপ্লিট, পুরোটাই কি করলাম, কপি করে নিলাম। যেমন মাত্র যে উদাহরণটা দিলাম, একজনের খাতা ছিল, পুরো খাতাটাই আপনি কি করলেন, নিজের নামে নিয়ে নিলেন, নিয়ে কি করলেন, নিজে নিয়ে উপরে যে নাম রোল নাম্বার ছিল সেখানে নিজের নাম রোল নাম্বার চিপকে দিলেন। তাহলে এটা কি হলো, এটা হলো কমপ্লিট প্ল্যাগারিজম, পুরোটা আপনি কি করলেন, প্ল্যাগারিজম করলেন। এরপরে আছে ডাইরেক্ট প্ল্যাগারিজম। কমপ্লিটে এ টু জেড পুরো খাতাটা বা পুরো বইটাই আপনি প্ল্যাগারিজম করে দিলেন, পুরোটাই আপনি কপি করলেন। যখন ডাইরেক্ট হবে, ডাইরেক্টে কি হবে, ডাইরেক্টে আপনি একটা কোনো প্যারাগ্রাফ কপি করছেন। ধরুন আপনার কাছে দুটো তিনটা বই আছে, আপনি প্রথম বইয়ের থেকে একটা প্যারাগ্রাফ নিলেন, সেকেন্ড বইয়ের থেকে আরেকটা প্যারাগ্রাফ নিলেন, থার্ড বইয়ের থেকে আরেকটা প্যারাগ্রাফ নিলেন। তাহলে প্রত্যেকটা বইয়ের থেকে কি আপনি একটা প্যারাগ্রাফ নিচ্ছেন। তাহলে এটা কি হচ্ছে ডাইরেক্ট প্ল্যাগারিজম। বা প্যারাগ্রাফ না নিয়ে আপনি কি করছেন, দুটো তিনটা লাইন নিচ্ছেন, এই বইয়ের থেকে দুটো লাইন নিচ্ছেন, ওই বইয়ের থেকে দুটো তিনটা লাইন নিচ্ছেন, তাহলে সেটা কি হবে, ডাইরেক্ট প্ল্যাগারিজম। এর পরে আছে প্যাচওয়ার্ক অর মোসাইক প্ল্যাগারিজম। দেখুন কমপ্লিটে পুরোটা কপি করলেন, ডাইরেক্টে দুটো তিনটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ কপি করলেন। এখানে কি হবে, এখানে কোনো একটা পার্টিকুলার সেন্টেন্স বা সেন্টেন্সের একটা পার্টকে আপনি কপি করলেন। অন্য একটা পুরো সেন্টেন্স লিখেছে, সেই পুরো কিছু লিখেছে, সেখান থেকে আপনি একটা সেন্টেন্সকে কপি করলেন, বা একটা সেন্টেন্সের একটা ক্লজ, একটা পার্টকে আপনি কপি করলেন। তাহলে সেটা হবে কি প্যাচওয়ার্ক অর মোসাইক প্ল্যাগারিজম। কমপ্লিটে এ টু জেড পুরোটা, ডাইরেক্টে দুটো তিনটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ, মোসাইক বা প্যাচওয়ার্কে কি হবে, আপনি একটা সেন্টেন্স বা সেন্টেন্সের পার্ট আপনি কপি করলেন। এরপরে আছে প্যারাফ্রেজিং প্ল্যাগারিজম। প্যারাফ্রেজিং, অনেক সময় যখন আপনারা পরীক্ষা দেন এরকম কি হয়, বন্ধুরা বলে আচ্ছা তুই আমাকে একটু জিনিসটা বলে দে, জিনিসটা কি আছে একটু বলে দে, আমি নিজে থেকে লিখে নিব, হয় এরকম। তো সেটা হচ্ছে প্যারাফ্রেজিং প্ল্যাগারিজমে পড়বে। যখন অন্যের আইডিয়াকে আপনি চুরি করছেন, আপনি অন্যের একটা আইডিয়া ছিল, আপনার বন্ধু বা আপনি আপনার বন্ধুকে কি করলেন, একটা আইডিয়া দিলেন যে এইভাবে এই জিনিসটা লিখতে হবে। তাহলে আইডিয়াটা আপনার, কিন্তু কি করছে, ও নিজের মতো করে লিখছে, কিন্তু আইডিয়াটা কার ছিল, আপনার ছিল। তাহলে যখন ও আপনাকে ক্রেডিট দিচ্ছে না, তখন সেটা কি হয়ে যাবে, প্যারাফ্রেজিং প্ল্যাগারিজম। অন্যের আইডিয়া বা অন্য কিছু লিখেছে, সেটাকে আপনি নিজের মতো করে লিখছেন, কিন্তু তাকে কোনো ক্রেডিট দিলেন না। ঠিক আছে, বলে না যে আমাকে একটু খাতাটা দেখা, আমি তোরটা লিখবো না, চিন্তা করিস না, কিন্তু আমি নিজের মতো লিখবো। মানে আপনার আইডিয়া কিন্তু নিজের মতো করে সাটাচ্ছে, নিজের মতো করে লিখছে। তাহলে সেটা কি হবে, প্যারাফ্রেজিং প্ল্যাগারিজম, যেখানে অন্যের কাজ নিজেই লিখছে কিন্তু অন্যের আইডিয়াটাকে কপি করছে, আইডিয়াটা মনে রাখবেন। এরপরে সেলফ অর অটো প্ল্যাগারিজম। সেলফ মানে কি নিজে, বা অটো মানেও নিজে। তাহলে সেলফ প্ল্যাগারিজম কি হবে, যখন আপনি আপনার নিজের কাজকেই নিজে কপি করবেন। যেমন ধরুন আপনি একটা বই লিখেছেন, যে কোনো একটা বই লিখেছেন, সেই বইয়ে আপনি কিছু পয়েন্ট লিখেছেন, আপনি দেখা যাচ্ছে কোনো একটা আর্টিকেল লিখতে যাচ্ছেন বা অন্য আরেকটা বই লিখতে যাচ্ছেন, তখন আপনি যেই বইটা লিখেছেন সেখান থেকে কিছু পার্ট সেই আর্টিকেলে লিখলেন, বা সেই বইটাতে, নতুন বইটাতে আপনি সেই পার্টগুলো লিখলেন যেটা পুরনো বই লিখেছিলেন, কিন্তু আপনি কোনো ক্রেডিট দিলেন না যে অমুক বই থেকে আমি নিয়েছি। তখন সেটা কি হবে, সেলফ প্ল্যাগারিজম। সেলফ কেন, দেখুন আপনি নিজের কাজটাকেই কপি করছেন, নিজের কাজটাকেই যেহেতু এখানে আপনি কপি করছেন, তাই এটাকে আমরা বলবো সেলফ প্ল্যাগারিজম। এরপরে আছে সোর্স বেসড প্ল্যাগারিজম। সোর্স
মানে আমরা কোনো একটা জিনিস যেই জায়গা থেকে নিয়েছি যদি আমরা সোর্সটাকে ভুল বলি, যেমন আমি আজকে যে নোটটা তৈরি করেছি সেটা আমি এই সোর্স থেকে নিয়েছি, আপনারা যদি এই সোর্সে যান এই নোটসটা আপনারা পাবেন। তাহলে আমি যদি সোর্সটাকে যদি ভুল বলি, যেমন আমি এখানে গ্রামারলি না বলে যদি আমি এখানে অন্য একটা নাম দিয়ে দিতাম, সোর্সটাকে যদি চেঞ্জ করে দিতাম, তাহলে সেটা কি হতো? সোর্স বেস প্লেগারিজম। মানে আমি কোনো একটা তথ্য যেই সোর্স থেকে পেয়েছি সেই সোর্সটাই আমি চেঞ্জ করে দিলাম, সোর্সটার জায়গায় অন্য সোর্সের নাম দিয়ে দিলাম, তাহলে সেটা কি হবে? সোর্স বেসড প্লেগারিজম। এরপরে আছে অ্যাক্সিডেন্টাল প্লেগারিজম। অ্যাক্সিডেন্টাল মানে কি? আমরা বলি না অ্যাক্সিডেন্ট, যেটা হঠাৎ হয়েছে, অজান্তে হয়। তাহলে যখন কোনো আমরা কিছু কপি করেছি আমাদের অজান্তে হয়েছে, আমরা জানি না, আমরা ইন্টেনশনালি করিনি, কিন্তু কপি হয়েছে এবং আমরা ক্রেডিট দেইনি, তখন সেটা হবে অ্যাক্সিডেন্টাল প্লেগারিজম। তখন সেটা কি হবে? অ্যাক্সিডেন্টাল প্লেগারিজম। এরপরে আছে ইনঅ্যাকুরেট অথরশিপ। ইনঅ্যাকুরেট অথরশিপ কি? এটা দুভাবে হতে পারে। একটা উপায় হচ্ছে, দেখুন, অথরশিপ মানে নাম, যেই অথার তারটা আপনি কি করেছেন? অথারের নামটা ইনঅ্যাকুরেট দিয়েছেন। তার মানে ধরুন কথার কথা এসকে মঙ্গল, কোনো একটা এসকে মঙ্গলের বই থেকে আপনি কোনো কিছু নিয়েছেন, আপনি এসকে মঙ্গলের নাম দিয়ে সেখানে আপনি কি দিলেন? নাম দিলেন জেসি আগরওয়াল। জেসি আগরওয়াল। তাহলে সোর্সের, দেখুন এটা সোর্স বলবো না, এটা কি বলবো? ইনঅ্যাকুরেট অথরশিপ। তাহলে অথারশিপটাকে আপনি ভুল বলে দিচ্ছেন, অথারশিপটাকে, যে অথার তার নামটা আপনি ভুল বলছেন, তাহলে সেটা কি হচ্ছে? ইনঅ্যাকুরেট অথরশিপ। এটা দুরকম হতে পারে। কীরকম? ধরুন এসকে মঙ্গলের বইয়ের থেকে যদি আমি কপি করি, তাহলে ক্রেডিটটা এসকে মঙ্গল স্যারকে বা ম্যাডামকে দেওয়া উচিত। তাহলে আমরা যদি এখানে যদি অন্যের নাম দেই, তাহলে এসকে মঙ্গলকে আমি ক্রেডিটটা দিলাম না, তাহলে তাকে ক্রেডিটটা না দিলে সেটা কি হচ্ছে? আমাদের হচ্ছে ইনঅ্যাকুরেট অথরশিপ। আবার উল্টোটা হতে পারে, এখানে যে জেসি আগরওয়ালের ক্রেডিট পাওয়ার কথা ছিল না, তখন তার থেকে তো আমি কপি করিনি, আমি করেছি এসকে মঙ্গলের থেকে। তাহলে যাকে ক্রেডিট দেওয়ার কথা না আমি তাকে ক্রেডিট দিলাম, তাহলে সেটা কি হবে? ইনঅ্যাকুরেট অথরশিপ। এর জন্য বলেছে দুভাবে হতে পারে, যে করেছে তাকে দিলাম না, তাহলে সেটা একটা, আবার যে করেনি তাকে দিলাম, তাহলে সেটা আরেকভাবে হতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো যে স্যার আমরা এই যে প্লেগারিজম, এখান থেকে বাঁচবো কিভাবে? বাঁচার উপায় কি? যেমন দেখুন, যখনই আমরা কোনো পিএইচডির কাজ করি একটা নির্দিষ্ট পরিমাণ প্লেগারিজম হতে পারে, 10% অবধি প্লেগারিজম হতে পারে। কিন্তু প্লেগারিজম থেকে বাঁচার যে উপায় সেটা হচ্ছে ক্রেডিট দেওয়া, যে আমি যেই জায়গা থেকে পেয়েছি তাকে ক্রেডিট দেওয়া, বা তার সম্মতি নিয়ে তারপর সেটা করা। অনেক সময় তো তার সম্মতি নেওয়া, কনসেন্ট নেওয়া সম্ভব হয় না, তাহলে সব থেকে ভালো কি, আমরা যখন সাইটেশন করছি মানে রেফারেন্সে কোথা থেকে ডেটাটা পেয়েছি, তখন আমরা কি করলাম? সেই জায়গাতে যেই জায়গা থেকে ডেটাটা পেয়েছি বা যেই ডেটাটা পেয়েছি সেই ডেটাটার সোর্সটা আমরা দিয়ে দিলাম, কোন জায়গা থেকে আমরা পেয়েছি, তার লেখক কে ছিল, ঠিক আছে, পুরো ডিটেলসটা আমরা দিয়ে দিলাম। তার তো একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, আপনারা জানেন রেফারেন্স কীভাবে লিখতে হয়। তো মানে সাইটেশনের মাধ্যমে আমরা সেখান থেকে বাঁচতে পারি, ঠিক আছে। তো এটা গেল আমাদের প্লেগারিজম এবং টাইপস অফ প্লেগারিজম। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।